আসসালামু আলাইকুম। শোনা যায় আমাকে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন কি আসছে? জি স্যার। আচ্ছা, তো আপনাদের যারা আর কি এমএল প্রজেক্টের গ্রুপ পান নাই এখনো, হ্যাঁ, তাদের গ্রুপ এখন আমি অ্যাসাইন করি নাই বা প্রজেক্ট গুলো আমি দেইনি এখন অ্যাসাইন করে। কারণ আমি আসলে একটু ঢাকার বাইরে ছিলাম এই 2 দিন। তো ইনশাল্লাহ আমি আসলে কাল পরশুর মধ্যেই এটা করে ফেলবো। করে আপনাদেরকে আমি ইউনিভার্সিটি থ্রুতে একটা এসএমএস পাঠিয়ে দেবো সবাইকে। ঠিক আছে, যেটা হয়ে গেছে অলরেডি। তো আপনাদের কিন্তু একটা প্রেজেন্টেশন ছিল হচ্ছে একদম মানে মিডিয়ার একদম আগের যে ক্লাসটা, মানে একদম মিডিয়ার লাস্ট ক্লাস যেটা সেই লাস্ট ক্লাসে, এটা মনে হয় মঙ্গলবার পড়বে নাকি নেক্সট সপ্তাহে মনে হয় মঙ্গলবার পড়বে এটা। তো ওইটা সম্বন্ধে আমি একটু কথাবার্তা বলবো, হয়তো ওটা পিছাবো 1 সপ্তাহ, সমস্যা নেই কোনো। তো আমি ইনশাল্লাহ বৃহস্পতিবারের মধ্যেই আপনাদের তার দিয়ে দেবো তাহলে গ্রুপ ইনফরমেশন সব কিছু একটা এক্সট্রা ফেলে আপলোড করে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের আজকে ক্লাস শুরু করি। এটা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস হচ্ছে এই পর্যন্ত আমরা দেখছিলাম মোটামুটি, যে হচ্ছে বেসিক কিছু জিনিসপত্র দেখছিলাম। তো আজকে আমরা, স্যার হ্যাঁ, স্যার ওই যে পি ভ্যালু চার্টটা একটু বোঝাই দিলে ভালো হতো স্যার, ওটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। পিভালো চার্ট, হ্যাঁ, তাহলে জি পিভালো স্যার। চার্টটা আমি তাহলে একবারে ইলেভেন টেস্ট করার সময় বুঝাচ্ছি তাহলে। কারণ এটার সাথে এটা আসলে মানে এই চার্টটা আসলে এই টেস্টের জন্যই অ্যাকচুয়ালি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্যার স্যার সরি, আমি প্রথমে একটু কাটা কাটা কথা আসছিল। স্যার আপনি বলেন 1 সপ্তাহ পিছাবে, মানে স্যার কথাটা পুরোটা শুনতে পারিনি। হ্যাঁ, মানে এটা হলো আপনাদের একটা প্রেজেন্টেশন ছিল এবং হাইপারবোলিক স্টেটমেন্ট এবং হচ্ছে মোটিভেশনের উপরে। তো এবং হচ্ছে আপনার লিটারেচার রিভিউ, এই 3টা জিনিসের উপরে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল। সেটা হচ্ছে আপনার নেক্সট সপ্তাহে মঙ্গলবারে। কিন্তু যেহেতু এখনো আসলে মানে গ্রুপ তো ঠিকঠাক পুরোপুরি হয় নাই, আর ক্লাস সিলেকশন পুরোপুরি হয় নাই এখনো, কাজে এটা অবশ্যই পিছিয়ে করতে একসঙ্গে। জি স্যার। আচ্ছা, তো ইন্ডিপেন্ডেন্ট টেস্ট কখন দরকার হয় এটা আমরা আগের দিন আসলে বলেছিলাম। সেটা হচ্ছে যে একটা ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউট এর সাথে আমরা যখন একটা নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটের সম্পর্ক বের করে দিতে চাই, তখন উদাহরণস্বরূপ হচ্ছে যে আহ, মানে আপনার ছেলেরা কি মেয়েদের চেয়ে সিগনিফিকেন্টলি লম্বা কিনা, মানে আর মেলস সিগনিফিকেন্টলি টলার দেন ফিমেলস, এই টাইপের কোয়েশ্চেন আনসার করার সময় আমরা আসলে ইন্ডিপেন্ডেন্ট টেস্টটা ইউজ করবো। এটা এটা আমরা আসলে ক্লাসে এখানে দেখেছি, যদি মনে করেন আপনারা, যে এই যে জেন্ডার আর হচ্ছে হাইট, এই দুটোর সাথে যখন আমরা আসলে সিগনিফিকেন্স রিলেশনশিপ বের করি, তখন আমরা আসলে ইউজ করবো হচ্ছে ইলেভেন কিউ টেস্ট, কারণ এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল আর এটা হচ্ছে নিউমেরিক্যাল। তো এটা আমরা আগের দিন বলেছিলাম। তো আমরা এখন দেখি যে সেই টেস্টিংটা আসলে কিভাবে করা হয় বা আমরা আসলে কিভাবে সিগনিফিকেন্স টেস্টিং করি। তো প্রথমেই যে বিষয়টা আমরা আসলে বলেছিলাম যে আমাদের একটা সিগনিফিকেন্ট ভ্যালু অথবা পি ভ্যালু ধরে নিতে হয়। ঠিক আছে। তো নর্মালি হচ্ছে পি ভ্যালুটা কত হয়, পি ভ্যালুটা নর্মালি হয় হচ্ছে 5% বা হচ্ছে 0.05। এটা আমরা বলেছিলাম পি ভ্যালু 0.05 হয় নর্মালি। তো পি ভ্যালু 0.05 হয় এর মানেটা কি? এর মানে হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, যে হচ্ছে men and women in the world has no significant height difference, এই যে নাল হাইপোথিসিস, এটা যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয়, তাহলে আমাদের এই ডাটা সেটটা পাওয়ার সম্ভাবনা, এই ডাটা সেটটা পাওয়ার সম্ভাবনা হচ্ছে মাত্র 5%। ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের, মানে আমাদের এটাই হচ্ছে বিভাজন শিশুদের তাৎপর্য সিগনিফিকেন্স, এটা আগে আমি বুঝিয়েছিলাম। তো আমরা আসলে এখন সেই রেস ধরে আমরা আসলে সবকিছু বলবো বা সব কথাবার্তাগুলো বলবো আসলে এখন। তো আলটিমেটলি আমাদের, মানে আমরা যেটা বলেছিলাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কি টেস্ট আমরা এখন দেখবো। তো ইন্ডিপেন্ডেন্ট কি টেস্ট থেকে আমরা আসলে একটা কিভাবে পাবো, একটা ইন্ডিপেন্ডেন্ট কি টেস্ট থেকে আমরা একটা কিভাবে পাবো। তো এই টি ভ্যালু থেকে আমরা আসলে বলতে পারবো যে আমাদের কি এই টি ভ্যালু সিস্টেমটাকে স্যাটিসফাই করতেছে নাকি স্যাটিসফাই করতেছে না। যদি এমন হয় যে টি ভ্যালুটা আসলে বেশ বড় এবং সিগনিফিকেন্ট, তাহলে আসলে যেটা হবে যে আসলে এই নাল হাইপোথিসিস ট্রু হওয়ার প্রবাবিলিটি অনেক অনেক কমে যাবে। মানে এটা আসলে খুবই মানে একদম, মানে কি বলবো, সিগনিফিকেন্ট একটা প্রবাবিলিটি চলে আসবে আসলে এই জিনিসটা। তো আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের ট্রু। তো এটা আমরা এখন আসলে বিস্তারিত দেখবো একটু, মানে সব থিওরিটিক্যাল কথাবার্তা বাদ, এখন একদম হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বিষয়ে চলে আসতেছে এখন। তো প্রথম কথা হচ্ছে যে এখানে আমি একটা কথা বলেছি, চেকস ইফ টু মিনস অফ টু গ্রুপস আর সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার ফর টু টেইলড কেস। আচ্ছা, এই জিনিসটা বুঝতে হবে আগে।
তো এখানে আমাদের গ্রুপ কোন দুইটা গ্রুপ হচ্ছে, একটা হচ্ছে মেইল, এইগুলো দেখাচ্ছি না একটু ভালো না, একটা হচ্ছে মেইল গ্রুপ আর আরেকটা হচ্ছে ফিমেল গ্রুপ। এটা হচ্ছে আমাদের দুইটা গ্রুপ এখানে। আর হচ্ছে এখানে বলছে দুইটা একটু মিনস, এই মিনটা হচ্ছে আসলে হাইটের মিন, মানে হাইটের এভারেজ। ঠিক আছে, হাইটের এভারেজ তার মানে হচ্ছে মেইলের হাইটের এভারেজ আর হচ্ছে ফিমেলের হাইটের এভারেজ। এই দুটা জিনিস কি আসলে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট কিনা। এখন আমি যখন বলতেছি যে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, সিগনিফিকেন্টলি ডিফারেন্ট বলা মানে আমি কিন্তু বলতেছি না যে এটা কি পজিটিভ ডিরেকশনে ডিফারেন্ট নাকি নেগেটিভ ডিরেকশনে ডিফারেন্ট, মানে সিগনিফিকেন্টলি টলার নাকি সিগনিফিকেন্টলি শর্টার, এটা কিন্তু আমি বলতেছি না এখানে। জাস্ট হচ্ছে ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট, এটা আমি বলতেছি। তো এইসব কেসে আমরা আসলে টু টেন্ট কেস ইউজ করি, এটা জাস্ট এখানে বলা। এখন টি টেস্টে দুইটা কেসই থাকবে, টু টেন্ট হইতে পারে, যেমন হচ্ছে এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে টু টেন্ট কেস, আবার হচ্ছে ওয়ান টেন্ট হতে পারে। যদি আমার টেস্টিংটা হয়তো হচ্ছে টলার বা শর্টার এরকম কোনো দিকে, তাহলে সেটা হয়তো ওয়ান টেন্ট কেস। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, আমাদের আসলে আমাদের মানে আমরা কি বের করতে চাই সেটা দেখে আমাদের আসলে বুঝতে হবে যে আমাদের টেস্টে টু টেন্ট নাকি ওয়ান টেন্ট। তো ঠিক আছে, আমরা আবারও ধরে নিলাম যে আমাদের কেসটা হচ্ছে টু টেন্ট, এটা আমি ধরে নিলাম আমাদের বর্তমানে। নেক্সট কাজ হচ্ছে আমাদের টি ভ্যালু বের করা, টি ভ্যালু। তো টি ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু বুঝি এখন। প্রথম কথা হচ্ছে যে আমাদের টি ভ্যালু সূত্র হচ্ছে এইটা। তো এই সূত্রের মানেটা আসলে কি সেটা আমরা একটু বুঝাই বলি আগে। একটা ছবি আঁকবো আমি, ছবিটা একটু দেখি আমরা। আচ্ছা, এখানে হয়ে আছে এটা। কিছু ডট এখানে আঁকতেছি আমি। আচ্ছা, মনে করেন যে এখানে এখানে কিছু পয়েন্ট আছে, আবার হচ্ছে মনে করেন এখানে কিছু পয়েন্ট আছে। ঠিক আছে, আমি ধরলাম যে এটা হচ্ছে গ্রুপ ওয়ান আর এটা হচ্ছে গ্রুপ টু। তো এখন তো এখন যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে আসলে মানে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু কি আসলে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, আপনারা উত্তর কি দিবেন? মানে এদের ডিস্ট্রিবিউশন কি ডিফারেন্ট নাকি সেম? ডিফারেন্ট। ডিফারেন্স অবশ্যই ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। তো ডিফারেন্ট এদের এদের কেন আসলে, মানে কেন আমি এটা ডিফারেন্ট বলছি, কেন আমি বলছি যে এরা হচ্ছে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট? এর কারণ হচ্ছে সিম্পল, যে এদের নিজেদের মধ্যে যে ভ্যারিয়েন্স, দেখেন এদের নিজেদের মধ্যে যে ভ্যারিয়েন্স, আমি একটু অন্য কালার দিয়ে আঁকি এটা। এদের নিজেদের মধ্যে যে ভ্যারিয়েন্স এবং এদের নিজেদের মধ্যে যে ভ্যারিয়েন্স, সেই তুলনায় এদের এদের গ্রুপ ওয়াইজ যে ভ্যারিয়েন্স সেটা অনেক বেশি না? দেখেন, মানে যে গ্রুপের মধ্যে ভ্যারিয়েন্স অনেক বেশি, কিন্তু নিজেদের মধ্যে কিন্তু ভ্যারিয়েন্স তেমন একটা নাই, ভ্যারিয়েন্স কিন্তু কম। বুঝা যাচ্ছে বিষয়টা? হ্যালো, স্যার আরেকবার বলবেন। এই দুই গ্রুপের মধ্যে ভ্যারিয়েন্স অনেক বেশি না, মানে এরা কি একই রকম গ্রুপ নাকি একদম ভিন্ন ধরনের গ্রুপ, অনেক ডিস্টেন্স বেশি না এদের মধ্যে? তো ডিফারেন্ট গ্রুপ তো। ডিফারেন্ট গ্রুপ তো বুঝলাম, কিন্তু এদের মধ্যে কি ভ্যারিয়েন্সটা বেশি না কম, মানে এই পয়েন্টগুলোর সাথে এই পয়েন্টগুলোর কি ভ্যারিয়েন্সটা বেশি নাকি কম? বেশি স্যার, কেউ তো জানে না, বেশি। বেশি স্যার। আচ্ছা, আর এদের নিজেদের মধ্যে ভ্যারিয়েন্স কেমন, বেশি না কম? নিজেদের মধ্যে কম স্যার। কম। মানে এটা তো বুঝতে পারতেছেন না নাকি? এটা তো সমস্যা নেই বুঝতে পারবেন। না স্যার। আচ্ছা, তাহলে এখানে যেটা সূত্র বলা আছে যে t equal to variance between two groups divided by variance within groups, মানে হচ্ছে এই ডিসটেন্সটা যদি আমি d ধরি, d ডিভাইডেড বাই হচ্ছে এদের নিজেদের মধ্যে ডিসটেন্স, এদের নিজেদের মধ্যে যে হচ্ছে ভ্যারিয়েন্স, সেই ভ্যারিয়েন্সটা বললাম এটা হচ্ছে v। তার মানে এই কেসে আসলে d বাই v টা অনেক বড় হবে, যেহেতু আসলে এই ডিসটেন্সটা অনেক বেশি কিন্তু নিজেদের মধ্যে ডিসটেন্স অনেক কম। বুঝা যাচ্ছে? তার মানে আলটিমেটলি আমাদের টি ভ্যালু যত বড় হবে, টি ভ্যালু আমাদের যত বড় হবে ততই আসলে আমাদের এই যে ডিস্ট্রিবিউশনের মধ্যে ডিফারেন্স বেশি হতে থাকবে। এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন এই ভ্যারিয়েন্সটা আপনি কিভাবে হিসাব করবেন, এটা অনেক ধরনের হতে পারে, অনেক ভাবে হতে পারে, এটা আপনার নিজের ইচ্ছা বরাবরই, এটা আপনি নিজে যেভাবে ডিফাইন করবেন সেরকম। একটা হতে পারে যে এই যে গ্রুপ ওয়াইজ যে ডিফারেন্স, মানে হচ্ছে এই যে ডি, যেটা এই ডি আপনি সিম্পলি এদের এভারেজ নিলেন, আপনি এদের এভারেজ নিলেন, নিয়ে দুই এভারেজের মধ্যে ডিসটেন্স বের করলেন, এটা একটা হতে পারে। তারপর মনে করেন যে আপনি ভ্যারিয়েন্স যে আছে নিজেদের গ্রুপের মধ্যে, মানে ইন্টার গ্রুপ যে ভ্যারিয়েন্স, সেটা সহজ, সেটা হচ্ছে আপনি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলেন, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলেন, তারপরে এদেরকে যোগ করে দুই দিয়ে ভাগ করে আপনি এভারেজ নিলেন, এভারেজ নিয়ে সেখান থেকে স্কোয়ার করে আপনি ভ্যারিয়েন্স বের করলেন।
তো এটা আসলে কোনো বাধ্যতামূলক নিয়ম কানুন নাই যে আপনি কিভাবে করবেন, আপনার প্রবলেম অনুযায়ী আপনার ভ্যারিয়েন্স যেভাবে ডিফাইন আপনি করতে চান সেভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভ্যারিয়েন্স আসলে আমার যখনই দুটো গ্রুপের মধ্যে বেশি হবে এবং হচ্ছে একটা গ্রুপের নিজের মধ্যে যখন ভ্যারিয়েন্স অনেক কম হবে তখনই আসলে আমার টি ভ্যালু বাড়বে, কারণ টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি। ঠিক আছে, তো এই হচ্ছে টি এর মানে টি এর কি ডেফিনিশন। আর এখানে তো এটাই বললাম যে বিগার টি ভ্যালু মিন্স মোর সিগনিফিকেন্টলি ডিফারেন্ট গ্রুপস। তার মানে হচ্ছে যদি এমন হয় যে এটা হচ্ছে আমার মেল গ্রুপ আর এটা হচ্ছে আমার ফিমেল গ্রুপ, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে মেল গ্রুপটা হচ্ছে ফিমেল গ্রুপের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট। আরেকটা জিনিস আমাদের বের করতে হবে এখানে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তো ডিগ্রি অফ ফ্রিডমটা কি? ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে n1 প্লাস n2 মাইনাস 2। এর মানে হচ্ছে গ্রুপ 1 এর স্যাম্পল সাইজ, মানে আমাদের কাছে হচ্ছে মানে মেইলে মানে কয়টা মেইল আছে সেটা, n2 হচ্ছে গ্রুপ 2 এর স্যাম্পল সাইজ মানে হচ্ছে কয়টা ফিমেল আছে সেটা, মাইনাস হচ্ছে 2। তো আমাদের যে এই কোশ্চেনটা ছিল উপরে একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এই চ্যাপ্টার, সেটা হচ্ছে যে সাপোজ উই হ্যাভ অ্যাসেম্বলড 100 মেল এন্ড 100 উইমেন। সো এখানে n1 সমান হচ্ছে 100 এবং n2 সমান কত? n2 সমান 100। বুঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। এখন ডিগ্রি অফ ফ্রিডম কেন আসলে এভাবে হিসাব করা হয়, এটার উত্তর যদি আমি যখন দিতে চাই আপনাদেরকে আমার আরো সময় লেগে যাবে। তো যেহেতু আসলে ডিগ্রি অফ ফ্রিডম শেখানো আমার আসলে মানে মূল উদ্দেশ্য না আসলে লেকচারের, তো এখানে আমি আর যাচ্ছি না আসলে খুব একটা বেশি। ঠিক আছে, বাট কেউ যদি আরো হয় যে ডিগ্রি অফ ফ্রিডমটা আসলে কেন মানে -2 করা হয় এই দুটো যোগ করে, তাহলে একটু দেখে নিতে পারেন আপনারা নিজেরা, তারপরে আমি হয়তো পার্সোনালি ডিসকাস করতে পারি। এখন নেক্সট কাজ হচ্ছে আপনাদের এই যে একটু আগে প্রশ্ন করলাম চার্টটা স্যার আরেকবার একটু দেখালে ভালো হয়, আমরা এখন চার্টটা আরেকবার দেখবো। ঠিক আছে, তো আমরা ধরলাম যে আমাদের পিভট থ্রেশহোল্ড, যেটা বললাম যে পিভট থ্রেশহোল্ড বা পিভট বা সিগনিফিকেন্স লেভেল, সেটা মনে করেন যে 0.05 আমি ধরে নিলাম। তার মানে হচ্ছে এর কম যদি পি ভ্যালু আসে, পি ভ্যালুটা যদি কম হয় তাহলে আসলে আমি কি করতে পারবো, আমি আমার এইচ নটকে রিজেক্ট করতে পারবো, তাই না? এটা মনে আসতো নাকি? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমি ধরলাম যে এখানে আমাদের কেস কোনটা প্রথমে একটু বলেন আমাকে। এখানে কেস হচ্ছে টু টেইলড কেস, তাই না? টু টেইলড, যেহেতু টু টেইলড কেস সেহেতু আমি কি দেখবো, আমি প্রথমে দেখবো যে টু টেইলড এর ক্ষেত্রে আসলে কোনটা। তো এখানে দেখেন নন ডিরেকশনাল টেস্ট যেটা, সেটাই হল টু টেইলড টেস্ট, কারণ এর ডিরেকশন দেওয়া নেই। তো এখানে 0.05 হচ্ছে এইটা, এটা হচ্ছে 0.05 এর আমাদের হচ্ছে কলাম। তার মানে আমাদের আসলে দেখতে হবে হচ্ছে এই কলামের দিকে, এক নম্বর বিষয় হচ্ছে সেটা, এই কলামের দিকে আমরা তাকায় দেখবো। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ডিএফটা বের করেছিলাম ডিগ্রি অফ ফ্রিডম, তো সেটার দিকে আমরা তাকাবো আসলে। তো এখন এটা তো আসলে পুরোপুরি এখানে দেওয়া নাই, আমাদের তো আসলে ডিগ্রি অফ ফ্রিডম 198। তা আমরা আপাতত ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি আর কি যে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 4, মানে এটা ধরে নেওয়া আর কি দেখানোর জন্য। ঠিক আছে, এখানে যেহেতু বাকিগুলো আসলে দেওয়া নেই, সবগুলোর জন্য আসলে একটা বিশাল চার্ট দেওয়া থাকে, তো এটা আমি স্ক্রিনশট নিয়ে আর দিতে পারিনি এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিগ্রি অফ ফ্রিডমে থাকবে মনে করলাম। তাহলে আমরা এখন এই বরাবর আসলাম। তাহলে এই যে হলুদ যেই লেখাটা দেখা যাচ্ছে এখানে, সেটাই হচ্ছে আমার কি, সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল টি ভ্যালু। সেটা আমার কি ভ্যালু, সেটা আমার ক্রিটিক্যাল টি ভ্যালু। বুঝা যাচ্ছে কি বলতেছে? আচ্ছা একটু দেখেন, তার মানে হচ্ছে আমার যদি টি ভ্যালু হচ্ছে 2.7760 হয়, তার মানে কি, তার মানে হচ্ছে আলফা ইকুয়াল টু 0.05, মানে হচ্ছে টি ভ্যালু শেষ হল 0.05 লেভেলেও কি আমার নাল হাইপোথিসিসকে আমি কি করতে পারবো, আমি রিজেক্ট করতে পারবো। বুঝা যাচ্ছে? আবারও বলি, টি ভ্যালু 2.7760 হয় মানে কি, টি ভ্যালু যদি টি ভ্যালু 2.7760 হয় আমাদের, আমি তো এখানে টি ভ্যালু হিসাব করছি একটা, যেখানে আমি টি ভ্যালু হিসাব করে আসছি প্রথমে। যদি আমার টি ভ্যালুটা 2.7760 হয় তাহলে কি করতে পারবো আমি, তাহলে আমি আমার নাল হাইপোথিসিস রিজেক্ট নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারবো when my significance threshold or p-value threshold is 0.05। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে একটু খেয়াল করে দেখেন, যদি আমি টি ভ্যালুকে বাড়াই, মানে এই সেম ডিগ্রি অফ ফ্রিডম 4, এই সেম ডিগ্রি অফ ফ্রিডমে গিয়ে আমি যদি একটু বাড়াই টি ভ্যালুকে, মানে 3.7470 যদি আমি নিয়ে যাই টি ভ্যালুটাকে, ঠিক আছে, তাহলে দেখেন তাহলে সেটা
আলফা ইকুয়াল টু কত স্যাটিসফাই করতেছে, আলফা ইকুয়াল টু 0.02 কে স্যাটিসফাই করতেছে। এখন আমাকে একটা কথার উত্তর দেন, আলফা ইকুয়াল টু 0.02 অর্থাৎ পিভট থ্রেশহোল্ড ইকুয়াল টু 0.02, এটা কি মানে 0.05 এর চেয়ে বেশি স্ট্রিক্ট না কম স্ট্রিক্ট? কম। কম স্ট্রিক্ট, বেশি- কম বেশি স্ট্রিক্ট strict। না, বেশি স্ট্রিক্ট তো অবশ্যই, এটা তো মার্কেটিং পয়েন্ট, এটা মনে রাখা উচিত, এটা অবশ্যই বেশি স্ট্রিক্ট। কারণ কি, কারণ হচ্ছে যে আমার আমার 2% প্রবাবিলিটির নিচে আসলে এখন কেবলমাত্র আমি এই স্টককে রিজেক্ট করতে পারবো, যেটা কিনা আগে 5% ছিল। আগে 5% এর নিচে গিয়ে রিজেক্ট করতে পারতাম, কিন্তু এখন 2% এর নিচে না গেলে রিজেক্ট করতে পারবো না। ঠিক আছে, তার মানে হচ্ছে টি ভ্যালু যখন আমার বেড়ে যাচ্ছে তখন আমার আসলে মানে আরো বেশি মানে আরো মোর স্ট্রিক্ট পিভট ফ্যাসিলিটি আমি কাজ করতে পারতেছি। ঠিক আছে, তার মানে টি ভ্যালু বাড়লে কি হচ্ছে আসলে, টি ভ্যালু বাড়লে আসলে আমাদের ডিস্ট্রিবিউশন গুলোর মধ্যে যে ডিফারেন্স সিগনিফিকেন্স সেটা আসলে বাড়তেছে আসলে। ঠিক আছে, টি ভ্যালু যত হাই হচ্ছে আমার তত হচ্ছে আমার যে রিলেশন বা হচ্ছে সিগনিফিকেন্স, যেটা আমি বলতেছিলাম এতক্ষণ যে মেল হ্যাজ মোর হাইট দেন ফিমেলস ইন জেনারেল, অথবা মেল হ্যাজ ডিফারেন্ট হাইট ডিস্ট্রিবিউশন দেন ফিমেলস, তো সেটা আসলে আরো আরো মোর অ্যান্ড মোর হচ্ছে, মোর অ্যান্ড মোর মানে সিগনিফিকেন্ট হচ্ছে, সেটা টিভেলটা হয়তো বাড়তেছে। এখন সোজা কথা হচ্ছে যে আমি যে টিভেলটা এখান থেকে পাবো, সেই টিভেলটা যদি 2.50 is greater than or equal to 2.7760, then we can reject null hypothesis and say that our alternate hypothesis is true. ঠিক আছে, কিন্তু যদি টি এই ভ্যালু চেয়ে ছোট হয় তাহলে আমি আসলে বলতে পারবো না যে আমার নাল হাইপোথিসিসটাকে রিলেট করতে পারছি। সেক্ষেত্রে আমাকে আসলে বলতে হবে যে আসলে আমি যে বলতেছি যে হচ্ছে যে the height of males and females are significantly different, এটা আসলে সত্যি না আসলে, মানে এটা আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। মানে হয়তোবা আমি যে টেবিলটা গ্রাড করছি বা আমি যে স্যাম্পল নিয়ে কাজ করছি সেখানে হয়তোবা মেলের হাইট বেশি ফিমেলের চেয়ে, কিন্তু ইন জেনারেল সেটা আসলে বেশি না। ঠিক আছে, ক্লিয়ার? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, সমস্যা নেই। স্যার আলফার মান যখন 0.5 থেকে 0.2 তে, তখন তাহলে ওই যে আমাদের যে গ্রুপটা ছিল মেল আর ফিমেলের যে হাইট ডিফারেন্স, তো ওইটা অনেক বেশি সিগনিফিকেন্ট হতে হবে ওই 0.5 থেকে, এবার যদি আমি এইচ নটটাকে রিজেক্ট করতে চাই, মানে এরকম সামথিং। আচ্ছা, এটা কিন্তু বিষয়টা হচ্ছে, দেখেন আমি আগের দিনে বলছিলাম, এখন আবার বলি যে পিভট থ্রেশহোল্ড ইকুয়াল টু 0.05 মানেটা কি, মানে হচ্ছে যে প্রথমে পিভট মানে কি সেটা বুঝতে হবে। পিভট আমি যখন বলছি যে 0.05, এর মানে হচ্ছে যে যদি আমার নাল হাইপোথিসিস ট্রু হয়, যদি আমার নাল হাইপোথিসিস ট্রু হয় তাহলে আমি আমার ডাটা সেট এটা পাচ্ছি, আমি ডাটা সেট পাচ্ছি যে এটা পাওয়ার সম্ভাবনা হচ্ছে মাত্র 5%। ঠিক আছে, জি স্যার। তার মানে 0.02 হওয়া মানে হচ্ছে সেটা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2%। তার মানে যদি আমার 2% এর চেয়েও কম হয় পাওয়ার সম্ভাবনা এই ডাটা সেটটা ইজ নট ট্রু হলে, সেক্ষেত্রে কেবলমাত্র বলতে পারবো হচ্ছে যে এটা হচ্ছে রিজেক্ট আর এটা হচ্ছে অ্যাকসেপ্ট। মানে যদি আমি বলি যে আমার পিভট থ্রেশহোল্ড হচ্ছে 0.02, সো দিস ইজ এ মোর স্ট্রিক্ট কন্ডিশন, তাই না? কারণ হচ্ছে এখানে আসলে আমি বলতেছি যে হচ্ছে যে আপনার নাল হাইপোথিসিস ট্রু হলে ডাটা সেট মাত্র 2% ক্ষেত্রে পাওয়া যাবে, এইটা হচ্ছে আমার কন্ডিশন আর কি। এর বেশি পাওয়া গেলে আমি বলবো যে না, এটা আসলে সিগনিফিকেন্স মেক করতেছে না আসলে। জি স্যার, মানে হাইট ডিফারেন্সটা অত সিগনিফিকেন্ট না, তখন ওটা বলবো আমরা। হ্যাঁ, হাইট ডিফারেন্সটা অত সিগনিফিকেন্ট না। আচ্ছা, এটা আপনারা বেশি ভালো মতো বুঝছেন, এটা আমি বুঝলাম ভালো মতো আসলে, তো প্রবলেম নাই। আমি আসলে পেয়ার টিকাসটা পড়াই, এটা শেষ করে দেবো আসলে। হ্যাঁ, কারণ বরাবর না বুঝলে আসলে জিনিসগুলো পড়ে আসা লাভ নাই খুব একটা। তো এগুলা এখানে আছে স্লাইডে, কেউ চাইলে দেখে নিতে পারেন পরে, কিন্তু আমি আসলে পার্সোনাল ক্লাসে আসলে পেয়ার টিকাস পড়াই,
পুরো জিনিসগুলো একবার রিভিউ করে আমি শেষ করে দেবো আজকে, মানে এই যে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট টেস্টিংটা আর কি। কারণ একটা জিনিস মনে করেন যে এখন আপনারা যদি না বোঝেন, হ্যাঁ আমি যদি এখন পড়তে থাকি তাহলে এটা আসলে প্রেশার ক্রিয়েট করা হবে আমার স্টুডেন্টের উপরে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি বিষয় গেল এখানে আসলে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট কথাটা আসলে ইউজ করা হচ্ছে এখানে। তো এর পিছনে একটা আসলে কারণ আছে, সেই কারণটা হচ্ছে মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, মনে করেন যে আমি একটু ছবিটা এখানে আঁকি, একটা ছবি আঁকি। মেল আর ফিমেল, আচ্ছা মেলে কিছু হাইট আমি দেই, আপনার 5, 6, 10, 12, 20, আর ফিমেলে কিছু হাইট দেই হচ্ছে মনে করেন 4, 7, 9, 8, 14। আচ্ছা, তো এখানে আমরা বলছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিটেলস। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণ হচ্ছে এটাই যে এখানে কিন্তু 5 আর 4 এর মধ্যে কম্পারিজন হবে, তারপর হচ্ছে 6 আর 7 এর মধ্যে কম্পারিজন হবে, বিষয়টা কিন্তু এরকম না আসলে। হ্যাঁ, কারণ বিষয়টা হচ্ছে এরকম যে এই 5 এর সাথে আসলে সবাই কম্পারিজন হবে এখানে, তাই না? মানে এটা কি এমন যে জোড়া জোড়া তো আর নিচ্ছি না আমি, হাই তাকে আর নিচ্ছি, মানে আমি কি এমন করছি যে ঠিক আছে একজোড়া মেল ফিমেলকে ধরে এনে তাদের হাইট দিচ্ছি, আবার একজোড়া ধরে এনে ওদের হাইট দিচ্ছি, আমি তো আর নেই। আমরা তো সিম্পলি 100টা মেল নিচ্ছি, 100টা ফিমেল নিচ্ছি, তাদের হাইট নিচ্ছি। এই কারণে আসলে এটা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। এটা পেয়ার হইতো যদি এমন হইতো যে ঠিক আছে মানে একজন মানে এই মেইলের হাইট, মেইল আর ফিমেল হচ্ছে মনে করেন স্বামী স্ত্রী, তো হাজবেন্ডের হাইট হচ্ছে 5 আর হচ্ছে ওয়াইফের হাইট হচ্ছে 4, এরা আবার স্বামী স্ত্রী, স্বামীর হাইট হচ্ছে 6, স্ত্রীর হাইট হচ্ছে 7। এরকম যদি কাপড় কাপড় করে যদি নিতাম ডাটাগুলা, এবং যদি আমাদের আসলে কাপড় মানে কাপড় ওয়েতে আর কি জিনিসটা যদি চিন্তা করতে হইতো পেয়ার ওয়েতে, তাহলে আসলে সেটা আমরা বলতাম পেয়ার। কিন্তু এখানে তো আসলে পেয়ার পেয়ার করার কিছু নাই আসলে, কারণ এখানে আসলে আমাদের মেয়ের ডাটা একসাথে নিয়ে নিচ্ছি অনেকগুলো, ফিমেলের ডাটা আমি একসাথে নিয়ে নিচ্ছি। তো বাচ্চার সাথে আসলে আমি আসলে 4কে কম্পারিজন করবো এমন কোনো বিষয় না, বরং বাচ্চার সাথে আসলে সবাইকে কম্পারিজন করবো এখানে। এটা বোঝা যাচ্ছে? জি স্যার। আর এখানে আরেকটা বিষয় আছে, লিমিটেশন আছে এখানে একটা, তো সেটা হচ্ছে এখানে যে হাইট গুলো আছে এখানে, মানে যে হাইট গুলো আমি এখানে দিচ্ছি, এগুলো সরাসরি আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আসতে হবে। মানে একদম মানে অ্যাকুরেটলি নর্মাল না হলেও হবে, কিন্তু মোটামুটি ডিস্ট্রিবিউশনে নর্মাল হতে হবে আর কি। আর যদি না হয় তাহলে আসলে মানে আপনার টি টেস্ট খুব একটা ভালো কাজ করবে না অ্যাকচুয়ালি। আমরা কি নর্মাল ডিস্ট্রিবিউশন বুঝি? এটা কি মানে নর্মাল ডিস্ট্রিবিউশন জিনিসটা কি কি করে এটা? আচ্ছা মানে এটা আমাকে বলতে হবে আসলে মানে আমরা বুঝি কিনা, কারণ না বুঝলে বোঝাতে হবে আমাকে। আর যদি আপনি না থেকে জানেন তাহলে আসলে বলার কিছু নাই আসলে, তাহলে তাহলে পরেরটা দেখে যাবে। স্যার বুঝালে ভালো হয়। এই তো ঠিক আছে, এটা এটা বললেই হতো আগে। আর আমরা এখন তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন একটু বুঝি। তো এটা হচ্ছে মোটামুটি আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ। তো এই কার্ভটা আপনারা দেখছেন, কিন্তু হয়তো অনেকে কিছুই না বুঝে দেখছেন, একটা আন্দাজে দেখছেন যে ঠিক আছে এটা একটা কার্ভ আছে, এটা উঁচু উপরের দিকে, এটা হচ্ছে গসিয়ান কার্ভ, বা হচ্ছে এটার নাম হচ্ছে যেটা আছে এটা হচ্ছে গসিয়ান কার্ভ, গসিয়ান অথবা নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন। তো তো এখানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আসলে ভ্যালু, এই সাইডে এই এক্সেস ব্যবহার হচ্ছে ভ্যালু থাকে, আর এই এক্সেস ব্যবহার থাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা আমি এখানে এভাবে না দিই, বরং এই জিনিসটা না দিই, কারণ এটা তো আসলে মাইনাস দিকে হতে পারে, এই জিনিসটা যেতে পারে। আমি বরং এখানে এমনি করি যে এই উপরে দিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এই জায়গাটা হচ্ছে মোটামুটি আমাদের মিন ভ্যালু আর কি, মানে এভারেজ। এভারেজ ভ্যালু হচ্ছে এইরকম একটা জায়গায় থাকে আসলে। তো মোটামুটি এই মোটামুটি দেখেন যে বেশি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি উপরের দিকে, তো বেশিরভাগ ভ্যালু আসলে থাকে হচ্ছে মানে মিনের আশেপাশে।
হ্যাঁ, মানে এভারেজ ভ্যালুর আশেপাশেই বেশিরভাগ ভ্যালু আসলে থাকে। আর অল্প কিছু ভ্যালু থাকে হচ্ছে এক্সট্রিম, মানে অনেক বড় অথবা অনেক ছোট ভ্যালু অল্প কিছু থাকে আসলে, মানে খুব বেশি বড় ভ্যালু অথবা খুব বেশি ছোট ভ্যালু থাকে না, অল্প কিছু বড় ভ্যালু অল্প কিছু ছোট ভ্যালু থাকে এখানে। আর বেশিরভাগ ভ্যালু থাকে আসলে হচ্ছে মিনের দিকে, মানে হচ্ছে এভারেজের দিকে থাকে বেশিরভাগ ভ্যালু। তো এই টাইপের ডাটা সেট গুলোকে বলা হচ্ছে আসলে নর্মাল ডিস্ট্রিবিউটেড ডাটা সেট। ঠিক আছে, বুঝা যাচ্ছে? জি স্যার। তো এটা এটা আসলে সবসময় যে হবে এরকম কোনো গ্যারান্টি নাই, মানে বেশিরভাগ রিয়েল লাইফ ডাটা সেটই আসলে দেখতে এরকম হয়, কিন্তু এটা এটা গ্যারান্টি না আর কি যে এমনই হবে, এমন কিন্তু নাও হতে পারে। এবং না হলে তখন কিন্তু আসলে মানে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে অ্যাকচুয়ালি, তখন আসলে এই এই উপায় তখন আর হবে না অ্যাকচুয়ালি, স্যার এই তখন কার্ড আপনাকে এই কার্ডটা যদি মিন ভ্যালুর কাছাকাছি যদি ভ্যালু বেশি থাকতো তাহলে তো স্যার আরো মানে অ্যাকুরেট হতো না? অ্যাকুরেট ক্ষেত্রে বলতে হচ্ছে টিটের সাথে ক্ষেত্রে বলছেন? না স্যার, এই কার্ভের কথা বলতেছি, যে এর নরমাল ডিস্ট্রিবিউশন বলতে কি এরকম কার্ভ বোঝাচ্ছে নাকি স্যার এটা আরো মানে ধরেন যে মাঝখানে যে জায়গাটা আছে এটা আরো যদি না, কনভার্স করতে? মানে মানে এরকম কিছু না আসলে, আমি বুঝছি আপনার কোশ্চেনটা কি আসলে। আপনার কোশ্চেনটা হচ্ছে যদি এমন হইতো গ্রাফ করতে, কারণ এখানে শুরু করে একটু রাখি, যে হচ্ছে এরকম যদি হইতো যে এরকম করে দিয়ে এরকম যদি হইতো একেবারে, তাহলে কি আরো কি এখানে হইতো না, এরকম কিছু না আসলে। এই যে এটা হচ্ছে এখানে হচ্ছে আসলে একটা সিগমা স্কয়ার নামে একটা প্যারামিটার থাকে গসিয়ান বা নরমাল ডিস্ট্রিবিউশনে। তো সিগমা স্কয়ার মানটা যখন খুব ছোট হয় আর কি, মানে খুব যখন ছোট হয়, মানে আচ্ছা এটা না, মানে মনে করেন যে খুব ছোট ভ্যালু আর কি সিগমা স্কয়ার ভ্যালুটা, ভ্যারিয়েন্সটা, তখন এটা চেহারা আসলে এরকম হয়। আর সিগমা স্কয়ার যখন একটু বড় হয়, ভ্যালুটা যখন সিগমা স্কয়ার ভ্যারিয়েন্স যখন বড় হয়, তখন চেহারাটা এমন হয়। দুটোই হচ্ছে মানে আইডিয়াল গসিয়ান কার্ভ। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এখন তাহলে যদি নরমাল ডিস্ট্রিবিউটেড না হয় মানে ভ্যালুগুলো, তাহলে কি করবো আসলে? তো সেই ক্ষেত্রে আমাদের আসলে আরো বিভিন্ন ধরনের টেস্টিং আছে, যেমন হচ্ছে একটা মধ্যে একটা হচ্ছে নিউট্রক্সিন সাইন টেস্ট বা টাইপের। তো এটা দেখানোর আসলে সুযোগ হবে না, কারণ আসলে বোঝানো কষ্ট হয়ে যাচ্ছে আসলে জিনিসপত্রগুলো, কারণ এটা কিন্তু টাফ জিনিস। এখন আমি চিন্তা করছি চাই অ্যাসপেক্ট টেস্টটা করাবো নাকি আমি করাবো হচ্ছে আপনার পেয়ার টি টেস্ট, কোনটা করাবো সেটা চিন্তা করতেছি আসলে, এতগুলো করাবো না আসলে। আচ্ছা, আপনাদের কাছ থেকে ডিসিশন নেই, পেয়ার টি টেস্টটা হচ্ছে অনেকটা হচ্ছে এয়ার টাইপের, মানে হচ্ছে কি বলবো এটাকে, মানে হচ্ছে রিগ্রেশনের উপর আর কি, মানে মানে এই যে কোরিলেশন যেটাকে বলে, যে দুটো নিউমারিক ভ্যালুর মধ্যে। আর চাই অ্যাসপেক্টটা হচ্ছে বেসিক্যালি আপনার দুইটা দুইটা হচ্ছে মানে ক্যাটাগরিক্যাল ভ্যালুর মধ্যে, মানে হচ্ছে ওই ম্যারেজের সাথে হচ্ছে মানে ম্যারিটাল স্ট্যাটাসের সাথে কোয়ালিফিকেশনের কোনো সম্পর্ক আছে কিনা, বা এই টাইপের কোশ্চেনের অ্যান্সার করে। তো দেখাবো কোনটা আসলে বলেন দেখি। স্যার পেয়ার টি টেস্টটা দেখায়, জি স্কোয়ার টেস্ট স্ট্যাটিস্টিকে দেখে আসছিলাম একটু। তাহলে পেয়ার টি টেস্টে দেখাবো নাকি? জি স্যার, আমার মতে আর কি পেয়ার টি টেস্ট দেখান দরকার। স্যার দুইটাই দেখালে ভালো হয়। না, এটা এটা আসলে অনেক ক্লাস চলে যাবে, তাহলে মানে দেখা যাবে যে আরো এক ক্লাস হয়ে যাচ্ছে, এটা আসলে আমি চাচ্ছি না করতে আসলে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে আপনারা আমার মনে হচ্ছে যে ভালোভাবে এখনো বোঝেন নাই যে পি ভ্যালুর এই যে থ্রেশহোল্ডের বিষয়টা কি, বুঝছেন আপনারা ভালো মতো এটা বলেন তো সত্যি কথা। স্যার এই জিনিসটাই কনফিউজিং মনে হচ্ছে স্যার। আচ্ছা, আমি একটু যেটা বলি যে আপনারা একটু, আমি কিছু কোশ্চেন করবো আপনাদেরকে, আপনার কোশ্চেনের অ্যান্সার গুলো দেন আমাকে, হ্যাঁ, মানে চুপ থাকেন না, একটু অ্যান্সার দেন, ভুল হলেও দেন, তাহলে আসলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় আপনাদের প্রশ্নটা হচ্ছে। আমি একটু এই সাইডটা একবার একটু পড়াই আপনাদেরকে, কারণ তাহলে আসলে এভাবে পড়াই যে এখন লাভ হচ্ছে না আমার হচ্ছে, বুঝছি আমি। আচ্ছা, কেউ একজন আমাকে ভলেন্টিয়ার করেন, ঠিক আছে, মানে মানে কেউ একজন মানে আমার বিভিন্ন কোশ্চেনের উত্তর দিবেন, তো আমি কোশ্চেন করবো, সেগুলো আস্তে আস্তে বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের প্রথম যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানে একটু বাড়াই দিয়ে are men significantly taller than women, তো এইটা দেখা যাচ্ছে আমাদের উদ্দেশ্য। এটাকে আমরা খুব আমরা সব বুঝতেছি, মানে আমরা আসলে কি টেস্ট করতে চাচ্ছি আসলে। জি স্যার। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে এই এই যে আপনার মানে আর মেন সিগনিফিকেন্টলি টাওয়ার দেন উইমেন,
এটা আসলে কোন ডাটা সেট থেকে আমরা বের করতেছি, মানে ডাটা সেটটা কোনটা আমাদের, মানে আমাদের হাতে ডাটা সেট কোনটা, পুরো পৃথিবীর সব ডাটা কি আমাদের কাছে আছে? হ্যালো, না স্যার, শুধু 100 জন ম্যান 100 জন ওয়ামেনেরটা আছে স্যার। আচ্ছা এটা আমরা কোথায় পেলাম? এই যে এই অ্যাকশন মেন্টুলেশন আমরা কোথায় পেলাম? আমরা রিয়েল ওয়ার্ল্ড থেকে স্যার। ইন ওয়ার্ল্ড পেলাম, ঠিক আছে। তার মানে এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে তাহলে যে আর মেল সিগনিফিকেন্ট অফ দ্য উইমেন ইন জেনারেল বেসড অন দিস ডাটা সেট, যেটা তাহলে একটু মডিফাই করি, আর মেল সিগনিফিকেন্ট অফ দ্য উইমেন ইন জেনারেল বেসড অন আওয়ার sampled data set of 100 men and 100 women. কোশ্চেনটা ক্লিয়ার এখানে দেখেন তো একটু, এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা একটু বলেন থাকলে। না স্যার। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে নাল হাইপোথিসিস ডিফাইন করা এবং অল্টারনেট হাইপোথিসিস ডিফাইন করা। তো অল্টারনেটটা হবে হচ্ছে আমরা আসলে যেটা দেখে করছি বা আমরা যে জিনিসটা টেস্ট করছি সেটা হচ্ছে আমাদের কি অল্টারনেট হাইপোথিসিস। তার মানে হচ্ছে মেন আর সিগনিফিকেন্ট কালার দেন উইমেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের কি অল্টারনেট হাইপোথিসিস। এই হাইপোথিসিসটা আমরা বুঝি সবাই যে আমরা কিভাবে পেলাম এটা? জি স্যার। আচ্ছা, আর নাল স্যার এটা আমরা বের হাইপোথিসিস করতে চাই না। এটা আমরা বের করতে চাই, হ্যাঁ। আর এটা কি, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে কি, মানে হচ্ছে এটা নিরপেক্ষ আর কি। তো নিরপেক্ষ মানে কি, নিরপেক্ষ মানে হচ্ছে men and women in the world have no significant height difference। বুঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নরমালি আর কি, মানে একটা নরমাল কেস চিন্তা করেন, এটা কিন্তু একটা ক্লেম, তাই না? এটা হচ্ছে ক্লেম, আর এটা হচ্ছে মানে একটা নাল হাইপোথিসিস, মানে হচ্ছে নরমালি এটাই হওয়ার কথা, মানে নরমালি আমরা বিশেষ করে যে এটাই আসলে মানে হওয়ার কথা আসলে নরমালি। কিন্তু কেউ যদি প্রুফ করে যে না এটা আসলে হবে না, মানে এটা আসলে সত্যি না, এটাই সত্যি, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ আসলেই হচ্ছে মানে পুরুষটা লম্বা বেশি নিজেরা, ঠিক আছে। নর্মালি আমরা নর্মালি কেন, মানে নর্মালি আমরা কি মানে হঠাৎ করে কেউ এসে বলবে যে যে কি বলে ছেলেরা বেশি লম্বা মেয়ে যাচ্ছে, এটা কি দরকার বলে? এখন দরকার আছে সে কোথাও, কোনো বলার দরকার নেই। এখন তার মানে হচ্ছে সামহাও আমার তার মানে এই যে হাইপোথিসিসটা এটাকে আমরা রিজেক্ট করতে হবে, সামহাও রিজেক্ট। If we can reject this H0, only then we can accept this H1. এটা কি আমরা বুঝতেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন বলেন দেখি রিজেক্ট করা মানে কি? এটা ফলস, মানে H0 রিজেক্ট করা মানে কি? H0 ফলস হয়ে গেছে নাকি? বিষয়টা কি? স্যার ফলসই তো, রিজেক্ট করা মানে তো ফলস। রিজেক্ট করা মানে ফলস। আচ্ছা, এখন এটাই হচ্ছে একটা বড় ধরনের সমস্যা আর কি। হ্যাঁ, ট্রু ফলস বলা যাবে না তো সবসময়, মানে এটা একটা গ্রে এরিয়া। গ্রে এরিয়া কেন? মানে আমি বলতে পারি যে আমার H0 হচ্ছে লেস দেন 5% প্রবাবল। কথা কি বোঝা যাচ্ছে? দেখেন কি বলতেছি, একটু বোঝা ভালো মতো। মানে H0 ট্রু হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5% এর চেয়েও কম, ঠিক আছে। যদি H0 ট্রু হওয়ার প্রবাবিলিটি 0.5, যদি H0 ট্রু হওয়ার প্রবাবিলিটি 5% এর চেয়েও কম হয়, তাহলে আসলে H0 কে আমি পাত্তা দিব না। কথা কি বোঝা যাচ্ছে কি বলতেছি? জি স্যার। আমি আবার বলি, আপনারা বোঝেননি এখন, আমি মোটামুটি শিওর। আমি যখন বলতেছি হচ্ছে পি ভ্যালু থ্রেশহোল্ড or significance level threshold, এখানে লেখা আছে, এটা আমাকে লেখা দরকার নেই এখানে। এবার থ্রেশহোল্ড আর সিগনিফিকেন্স লেভেল থ্রেশহোল্ড যখন আমরা বলতেছি হচ্ছে 0.05, which is actually same as 5%, এর মানে হচ্ছে H0 যদি 5% এর চেয়েও কম প্রবাবল হয়, তাহলে আসলে H0 কে পাত্তা দেওয়ার কিছু নাই, কারণ এটা আসলে তার মানে কি, তার মানে অলমোস্ট এটা প্রবাবল নাই একেবারে, অলমোস্ট, তাই না? জি স্যার। না জি স্যার না, আপনারা বুঝছেন কিনা দেখেন এই জিনিসটা। মানে বুঝছি স্যার। H0 প্রবাবিলিটি মনে করেন 5% এর চেয়ে কম যদি হয়, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে যে নাল হাইপোথিসিস আসলে মানে এটাকে পাত্তা দেওয়ার তেমন কিছু নাই, ঠিক আছে। জি স্যার। এখন পাত্তা দেওয়ার তেমন কিছু নাই এটা বলা আর ফলস বলা কিন্তু আসলে সেম জিনিস না, ঠিক আছে।
এটা 5% এর চেয়ে কম প্রয়োগ সেটা ঠিক আছে, কিন্তু স্ত্রী কিন্তু এটা প্রয়োগ তাই না? কেন মিরাকেল ঘটে না? একটা জিনিস প্রয়োগ করেন 2% প্রয়োগ মিরাকেল প্রবাবিলিটি 2% একটা জিনিস ঘটা, তাহলে সেটাই ঘটতে পারে না? হ্যাঁ হয়তো বাড়িতে ঘটতে নাকি মানে মানে এটা অসম্ভব, 2% এটা অসম্ভব। না স্যার। অসম্ভব মানে তো জিরো, তো জিরো তো পাচ্ছি না আমি, তাহলে অসম্ভব কি? তাহলে আমি কেমন করে ফলস বলবো? ফলস বলে মানে তো এটা অসম্ভব। জি আমার স্যার, কথাই বুঝতেছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো আমি আসলে হোয়াটস ফ্যাক্টরের কথাটা বলছি, এভাবে আসলে স্যার বলা যাবে ফলস না যে বলা জিরো এর জন্য, হওয়া। হ্যাঁ স্যার আমরা তো বলেন। ফলস এর জন্য বলতেছি না, কারণ আমরা যদি আলফার ভ্যালুটাই চেঞ্জ করে ফেলাই তখন তো 5% নিচে গেল জিনিসটা মানে অ্যাকসেপ্ট এটা হয়ে আর যাবে। অনেক পরের কথা, এটা তো আপনি বুঝছেন, কিন্তু অনেকে তো এখন আশাই বোঝেনি, এখন তাদের জন্য বলতেছে এই জিনিসগুলো। এটা আমি একটু পরে আসতেছে আপনার কথাটা, সমস্যা নেই। এখনো কিন্তু আমি যেটা বললাম সেই কথাটা কিন্তু আসলে একটু সিম্পলিফাইড ভাবে বলছি আমি, ইচ্ছা করি। ঠিক আছে, এখন আমরা আরেকটু সামনে আগাই। আসলে এই লেস দেন 5% প্রবাবল, এটা আসলে এই জিরো প্রবাবিলিটি না আসলে। ঠিক আছে, এটা আসলে এই জিরো, আমি যে বললাম যে লেস দেন 5% প্রবাবিলিটি কি, এই জিরো টু হওয়ার প্রবাবিলিটি হচ্ছে কি লেস দেন 5%। আসলে কথাটা সেরকম না, আসলে অ্যাকচুয়ালি এই জিরো হওয়ার প্রবাবিলিটি 5% এর চেয়ে কম। বিষয়টা এরকম না আসলে, বিষয়টা হচ্ছে ইফ, এখানে লিখবো না, আমি আমার মতো লিখি, if H0 is true, then there has to be less than 5% chance of obtaining our data set from the real world. If H0 is true, then there has to be less than 5% chance of obtaining a data set from real world. Only then can we reject H0. এটা হচ্ছে মেইন বিষয়। তার মানে হচ্ছে আমরা কখন H0 কে আসলে রিজেক্ট করতে পারবো? যখন কিনা H0 ট্রু হলে আমাদের ডাটা সেট যেটা আমরা পেয়েছি সেটা কি, ডাটা সেট আসলে কি, ডাটা সেটের মধ্যে কি আছে আমাদের? স্যার মেন আর সিগনিফিকেন্টলি বেটার দ্যান ওমেন। এটা তো আমার ক্লেম। ডাটা সেটের মেন মধ্যে কি আর আছে? ফিমেলের হাইট। হ্যাঁ, 100 জন মানুষ, 100 জন পুরুষ 100 জন মহিলার হাইট আছে, এই তো, এত কিছু নাই। জি স্যার। তো এখন কথা হচ্ছে যে ওই যে ডাটা সেটটা আমি যে সংগ্রহ করেছি, এটা সংগ্রহ করতে পারার প্রবাবিলিটি হচ্ছে less than 5% যদি হয়, তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো হচ্ছে যে এই H0 আসলে আসলে মানে রিজেক্ট করা যায় একে। কারণ হচ্ছে যে মানে দেখেন H0 যদি ট্রু হতো আসলে, মানে H0 যদি আসলে ট্রু হইতো, তাহলে আমরা আশা করতে পারি যে এই প্রবাবিলিটি আসলে অনেক বেশি হবে, মানে অনেক 20%, 50%, 80% এটা কিছু একটা হওয়া উচিত ছিল। কিন্তু এটা যদি 5% না হয়, আমরা তো পাইছি আমরা, মানে এটা তো সত্যি, মানে আমাদের ডাটা সেটকে আমরা পাইছি আমাদের হাতে, এটা তো সত্যি, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নাই এখানে, মানে এটা আমাদের হাতে আছে অলরেডি ডাটা সেটটা। কিন্তু H0 ট্রু হলে এটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে মনে করেন যে 5% এর চেয়েও কম। যদি 5% এর চেয়েও কম হয়, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে ইউ ক্যান রিজেক্ট আওয়ার H0। বুঝা যাচ্ছে? আচ্ছা, কোন জায়গাটা বোঝেন না একটু বলেন, বুঝতে পারেন না যে এটা বুঝছি, কোন জায়গাটা বুঝতে পারেন না সেটা বলেন। রিজেক্ট করতে পারবো বুঝিনি। মানে স্যার 5 কম হলে কি রিজেক্ট করতে পারবো? রিজেক্ট করতে পারবো, হ্যাঁ। এখন এই 5% টা কোথা থেকে আসে? আচ্ছা, এটা পরে, আগে সব বুঝছেন কিনা এটুকু আগে সেটা বলেন, এই পর্যন্ত সবাই আছেন কিনা? স্যার এখানে অবটেনিং আর ডেটা সেট বলতে যে আমরা ওই ডেটা সেটে যেটা পাইতেছি ওখানে তো স্যার কাইন্ড অফ এরকম হচ্ছে যে মেন তো সিগনিফিকেন্টলি বেটার হচ্ছে হাইট, মানে না না, সেটা তো ডাটা আপনার, সেটা তো আপনার ডাটা সেটে হচ্ছে। এখন রিয়েল ওয়ার্ল্ডেও যে একই অবস্থায় আছে সেটার গ্যারান্টি কি? সেটা গ্যারান্টি কোথায়? সেটা গ্যারান্টি আপনি কিভাবে দিবেন আমাকে বলেন? বাট স্যার এখানে তো মানে অবটেন আর ডেটা সেট মানে তো ওইটাই বুঝাচ্ছি না আমরা, হচ্ছে ওই ডেটা সেটটাই তো পাচ্ছি, মানে ওই রকম টাইপ করা ডেটা সেট পাচ্ছি যেখানে মেন বেটার উইমেন হচ্ছে। সেটা তো পাচ্ছি, কিন্তু সেটা তো রিয়েল ওয়ার্ল্ডেও সত্যি, সেটা কিভাবে বুঝবেন? আমি মনে করেন কি নাইজেরিয়া থেকে কিছু লোককে ধরে নিয়ে আসলাম আর বাংলাদেশ থেকে কিছু মেয়েকে ধরে নিয়ে আসলাম, তাহলে তো হবে না। আর নাইজেরিয়ার লোকজন তো অনেক লম্বা লম্বা, এর মধ্যে বাংলাদেশের সব লোকের চেয়ে, তাহলে কি হবে? না স্যার। তাহলে এটা তাহলে আমি প্রুফ করবো কেমনে আসলে যে আসলে যে এটা যে সিগনিফিকেন্ট ইন জেনারেল?
তাহলে স্যার আমরা এই ডেটা সেটটাকে কি রিয়েল ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করতে পারবো কিনা এটার জন্য আমরা একটা থ্রেশহোল্ড সেট করে দিই, এবং সেটা যদি ওই আমার 5%-এর থেকে লেস হয় তখন আমরা এইচ নটটাকে রিজেক্ট করব আর বলতে পারবো যে ওকে আমাদের এই ডেটা সেটটাকে এখন রিয়েল ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করা যেতে পারে, মানে এরকম সামথিং। আচ্ছা, ছবি আঁকি, একটা ছবি আঁকি। স্যার এই 5%টা তো জাস্ট আমাদের ডেটা সেটটার উপর, রাইট স্যার? না না, আপনারা বুঝতে পারেন না সেটা বুঝতে পারছি, এবং কোন জায়গায় ধরা খাচ্ছে সেটা বুঝছি। আমি ছবি একটা বুঝতে পারবো। আচ্ছা, আচ্ছা, এখানে আসলে দুইটা কালার ডাটা সেট আছে। আমি আমি আসলে দুই কালারটা ইউজ করতে চাই, এটা ক্লাউড কালার ইউজ করি এখানে। স্যার রেড ইউজ করলে হবে। আচ্ছা, এই সাইডে দিই এটা, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার গ্রুপ 1, আর এটা লিখি এই সাইডে লিখি। এটা হচ্ছে আমার গ্রুপ 1, এটা হচ্ছে আমার গ্রুপ 2, আর এটা হচ্ছে পুরো পুরো পৃথিবীর সব স্যাম্পল আছে এখানে। এটা হচ্ছে ওয়ার্ল্ড, মানে হোল ওয়ার্ল্ড। এখন আমি একটা কাজ করি, আমি এখান থেকে স্যাম্পলিং করবো। এখন আমি স্যাম্পলিং করে কিছু পয়েন্ট নেবো। এখন এখান থেকে একটু স্যাম্পলিং করি। মনে করেন আমি এখান থেকে 5টা পয়েন্ট নিলাম, এখান থেকে স্যাম্পলিং করে এখান থেকে 5টা পয়েন্ট নিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এখন আমার ডাটা সেট। আচ্ছা, এখন H0 হচ্ছে, আমি ধরে নিলাম যে G1 and G2 have no significant difference. এখন আবার কি আমাকে বলেন না স্যার এখানে দেখে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, তাহলে কেন এটা লিখলেন? কারণ এটা আসলে আমার পক্ষে এভাবে দেখা সম্ভব না আসলে। কারণ পুরো পৃথিবীর সব মানুষের ডাটা ও সব জীবন জীবিত সব ডাটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। ঠিক আছে? এখানে এটা এভাবে আসলে বাস্তবে দেখা যাবে না আসলে। এটা একটা স্যাম্পল বোঝানোর জন্য আছে। এখন এখান থেকে আমরা স্যাম্পলিং করলাম। স্যাম্পলিং মানে হচ্ছে আমরা র্যান্ডমলি কিছু মানুষের ডাটা সেট দিলাম, স্যাম্পলিং করে আমরা আসলে এটা পাইছি। এটা G1, এটা হচ্ছে G2। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের হাতে আছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখে মনে হচ্ছে কি আমাদের কাছে যে G1 এবং G2 হচ্ছে বেশ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, মানে আমার কাছে দেখে মনে হয়েছে আর কি। সো আমি এখানে একটা H1 দিব। H1 আমি সবকিছু সেমই লিখবো, খালি নোটা খালি বাদ দেবো খালি এখানে, নো জিনিসটা থাকবে না, তারপরে সবকিছু সেমই থাকবে। মানে G1 and G2 have significant difference। আচ্ছা, তো এখন আমাকে এখানে একটা কথা উত্তর দেন, মানে যদি এটা ট্রু হয়, যদি H0 ট্রু হয়, খেয়াল করেন কিন্তু ভালো মতন, H0 ট্রু হয় মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং মেল আর অফ ফিমেলের H0 being হাইটে true? তেমন ডিফারেন্স নাই। মেল আর ফিমেলের তেমন হাইটে তেমন ডিফারেন্স নাই, ডিফারেন্স নাই। তেমন ডিফারেন্স নাই। যদি H0 ট্রু হয়, তাহলে এই যে রিয়েল ওয়ার্ল্ড ডাটা সেট যেটা আছে, ওইখান থেকে এটা আসার প্রবাবিলিটি কি? হাই হবে নাকি লো হবে? স্যার লো হবে। লো হবে স্যার। কত লো হবে? অনেক লো হবে না? জি স্যার। জি স্যার। মানে এই কেসে তো আমাদের ছবি দেখে বোঝা যাচ্ছে অনেক লো হবে। তো এটা আসলে এখন মানে কত লো হইলে আমি বলবো যে এটা আসলে রিজেক্টেড, সেটা একটা কি আমাকে সেট করতে হবে একটা কিছু। এখন লো মানে তো আমি তো বলতে পারি যে কেউ বলতে পারি যে লো মানে হচ্ছে একেবারে 0.00001, এর নিচে না হলে আমি কি করবো? আমি বলবো এটা সিগনিফিকেন্ট, তাই না? এরকম তো একজন এটা বলতে পারে। এখন এখন একটা তো আমাকে রেজাল্ট চেক করতে হবে, ঠিক না? জি স্যার। আমি বললাম যে 0.05, যে যদি এটা ট্রু হয়, এই যদি ট্রু হয়, তাহলে কি এখান থেকে এটা আসার সম্ভাবনা 0.05 এর নিচে হলে কি করবো? এটা রিজেক্ট করবো। বুঝতে পারছেন? জি স্যার।
এখনো তো বোঝেন না, কিন্তু শিওর একেবারে গ্যারান্টি। জি স্যার বলে ধরন দেখে বোঝা যাবে আসলে বুঝছেন কিনা। আচ্ছা, মানে এটা তো শিওর যে আসলে এখান থেকে যে এটা পড়ার সম্ভাবনা যে খুব কম, জি স্যার। মানে সরি এখান থেকে এটা পড়ার সম্ভাবনা তো বেশি, সেটা ঠিক আছে, কিন্তু এইটা ট্রু হওয়ার সম্ভাবনা তো খুব কম। মানে এটা যদি ট্রু হয়, এটা ট্রু হওয়ার সম্ভাবনা কি আসলে কি মানে বেশি, মানে এটা দেখে কি মনে হয় এটা ট্রু হবে? না স্যার। এটা ট্রু তো হবে না। এখন এটা ট্রু হওয়ার মানে এই এক্সিট ট্রু হওয়ার প্রবাবিলিটি কত হবে? একটা গেস করেন, যে কোনো একটা প্রবাবিলিটি বলেন আমাকে। কত প্রবাবিলিটি বলেন, একটা প্রবাবিলিটি আপনারা বলেন। পয়েন্ট কত? 0.3। এটা তো অনেক বেশি বললেন। তাহলে স্যার 0.03। 0.03 মনে করেন, ঠিক আছে। তো এখন মনে করেন যে 80 ট্রু হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.03, ঠিক আছে। 80 ট্রু হওয়ার প্রবাবিলিটি 0.03, এটা হচ্ছে ওভার সিম্পলিফাইড কথা, এটা বলা যাবে না আসলে। 80 ট্রু হলে এইখান থেকে এই ডাটা সেট পাওয়ার প্রবাবিলিটি কত? 0.03। আপনি আসলে এটা বলতেছেন আসলে, কিন্তু আপনি বুঝতেছেন না আসলে যে আপনি এটা বলতেছেন। আমি আবারও বলি, ভালো মতো বোঝেন জিনিসটা। আপনি আমাকে কি বলছেন বলেন, আপনি আবার বলবেন। 80 ট্রু হওয়ার প্রবাবিলিটি কত? এটা দেখে কি মনে হচ্ছে? 0.03 না? এটা আসলে বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ এটা কি আপনার হাতে দেওয়া আছে এই জিনিসটা? দেওয়া আছে না স্যার। না, না, আপনার হাতে দেওয়া আছে কোনটা? এই যেটা আছে। তার মানে হচ্ছে 80 ট্রু হলে, আবার খেয়াল করেন, 80 ট্রু হলে এই ডাটা সেট পাওয়ার সম্ভাবনা কত? 0.03। কথা বোঝা যাচ্ছে আমি কি বলতেছি? জি স্যার, বুঝতে জি পারছি স্যার, এবার বুঝছি স্যার। আচ্ছা, এখন এটা কি 0.05 এর চেয়ে কম না বেশি? স্যার। কম। 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 তো 0.05 টা কি? এই জিনিসটা কি আছে? এটা কি? এটা হচ্ছে আপনার প্রিমিয়ার থ্রেশহোল্ড, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে যদি আমি দেখি যে আমার 80 ট্রু হলে এই ডাটা সেট পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.05 এর চেয়ে ছোট, তাহলে আমি কি বলতে পারি? 80 রিজেক্ট। জি স্যার, বুঝতে পারছি। আর জি স্যার। H1 হচ্ছে accept। কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছি। এখন এখন অনেকে বলছেন যে 80 ফলস কেন না? ফলস না হচ্ছে এখানে দেখেন, এখানে দিছে হচ্ছে 0.05। এখন কেউ মনে করেন বললো যে না এটা ভালো লাগতেছে না আমার কাছে, আমি আরো কমাবো, আসলে আমি এটাকে 0.02 দিব শেষে। তো এখন যদি 0.02 যদি সেট করে, তাহলে কি এখন রেট করা যাবে এটাকে? না স্যার, রিজেক্ট করা যাবে না। স্যার। কথা বোঝা যাচ্ছে আমি কি বলতেছি? জি স্যার, বুঝতে পারছি। কাজে এখানে ট্রু ফলস কোনো বিষয় কিন্তু নাই আসলে। আপনি যদি এখানেও দেখেন এই যে এই জিনিসটা, এটা একটু পাল্টাই। এই যে কি ভ্যালু আমি যে এখানে বলছি যে 2.7760, যেটা এই 2.7760 পেলেই কি বলতে পারবেন যে 0.05 এর জন্য এটা কি সিগনিফিকেন্ট, মানে হচ্ছে H1 হচ্ছে accept, ঠিক আছে। জি স্যার। কি ভ্যালু যদি আমি আরো বাড়াই, তাহলে আসলে আলফা কমায় দিলেও কি হবে? আলফা কমায় দিলেও accept হবে, বুঝতে পারছেন? কি ভ্যালু যদি আরো বাড়াই, তাহলে আলফা আরো কম থাকলেও কি হবে? মানে আলফা মানে কি কি ভ্যালু শেষ হবে, আরো কম থাকলেও কি হবে? আরো কম থাকলেও accept হবে, ঠিক আছে। তার মানে টি বাড়লে আসলে কি হচ্ছে? টি বাড়লে আসলে আমার ডিস্ট্রিবিউশনের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে? বাড়তেছে, বুঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। তো এটাই আসলে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স। এখন কি ক্লিয়ার বিষয়টা? স্যার, এখন ক্লিয়ার হয়েছে। জি স্যার, এখন ক্লিয়ার। তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে আসলে জিনিসপত্রগুলো খুব সোজা আসলে, মানে কারণ এগুলো তো আসলে মানে বুঝতেই পারতেছেন আসলে টেবিল দেখে বুঝা আসলে, আর কিছু না আসলে এখানে, আসলে আর কিছু নাই এখানে। তো পেয়ার টি টেস্টটা একটু দেখি সংক্ষেপে, এটা সময় লাগবে না আসলে এটা পড়াতে, এখন যেহেতু আসলে বুঝে গেছে। তো এটা হচ্ছে আসলে দুটো নিউমারিক অ্যাট্রিবিউটের মধ্যে কোরিলেশন সিগনিফিকেন্ট কিনা এটা দেখে। যেমন হচ্ছে এখানে যদি আমি বলি উপরের ডাটাসেটের মধ্যে যে হাইট এবং ওয়েট, আমি যদি হাইট ভার্সেস ওয়েট যদি প্লট করি, তাহলে আমাকে আসলে বলতে হবে যে আসলে হাইট আর ওয়েট কি মানে সিগনিফিকেন্টলি কোরিলেটেড কিনা, মানে আর দে সিগনিফিকেন্টলি কোরিলেটেড আর ডু দে হ্যাভ সিগনিফিকেন্ট রিলেশনশিপ অ্যামং ইচ আদার অর বিটুইন ইচ আদার, ঠিক আছে। এটা আমাকে বলতে পারতে হবে আসলে।
আর যদি কোনো পজিটিভ কোরিলেশন তাহলে সেটা আসলে কি হবে, ওয়ান টেল টেস্ট হবে নাকি? জি স্যার। তাহলে পেয়ারের ক্ষেত্রে আমি এখানে যেটা বলছি checks if two numeric attributes x and y are significantly correlated, সো এটা আসলে টু টেল কেস বোঝা যাচ্ছে, কারণ এখানে পজিটিভ এবং নেগেটিভের কোনো কথা আমি বলিনি আসলে। তো এখানে প্রথম কাজ হচ্ছে ওয়ান টেল এবং টু টেল, সেটা আসলে বুঝতে বের করা। তো ধরে নিলাম যে এটা টু টেল, কথায় কথা, ঠিক আছে। এরপরের কাজ কোনটা? এরপরের কাজ হচ্ছে এখানে আসলে টি ভ্যালু একটু পরে আসতে হবে, কারণ টি ভ্যালুটার উপর আসলে ডিপেন্ডেন্সি আছে আবার। এখানে টি ভ্যালুটা হচ্ছে আসলে আর এবং হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের উপর ডিপেন্ডেন্ট। একটা সূত্র আছে এখানে, একটা সূত্রটা দেখাই। এটা হচ্ছে সূত্র আর কি টি ভ্যালু বের করে, ঠিক আছে, মানে আর কি নিউমারিক টিভেলের ক্ষেত্রে। তো এখানে আসলে এই এন এবং হচ্ছে আর এই দুটো আসলে বের করতে হয় আগে। এনটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম আর আরটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। আমরা তাহলে আগে দেখি যে আসলে এইগুলো কেমনে বের করে, সেটা আমরা একটু দেখি। তো এখানে অনেকে আসলে ডিএফ বসায়, মানে এখানে 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 আসলে যেটা হয় এন মাইনাস টু হবে আর না হয় ডিএফ হবে আর কি, ঠিক আছে, একই জিনিস। তো এন মানে হচ্ছে আসলে স্যাম্পলের সংখ্যা, নাম্বার অফ স্যাম্পলস, ঠিক আছে, নাম্বার অফ স্যাম্পলস। যেমন উদাহরণস্বরূপ, আচ্ছা ওইটা আমি আসতে যেতে পারি, আস্তে আস্তে আগে শেষ করে নিই, আগে একটা করে যাই। প্রথমে আমি কোএফিসিয়েন্ট আর এই আসি প্রথমে, তারপরে আমি ডিগ্রি ফ্রিডম আসতেছি। কোএফিসিয়েন্ট আর কোরিলেশন কোএফিসিয়েন্ট নামটা আপনারা শুনছেন না, শুনেন নাই? কোরিলেশন কোএফিসিয়েন্ট এর নাম শুনছেন? জি স্যার। ওই যে আমরা যে বলি যে y ইকুয়াল টু মনে করেন আলফা এক্স প্লাস হচ্ছে সি, এই টাইপের যে বলি আমরা, এই আলফা ভ্যালুটা কত হবে আর কি, সেটাই হচ্ছে আসলে কোরিলেশন কোএফিসিয়েন্ট, মানে জিনিসটা আর কি এই টাইপের আর কি। তো এখন এটা যদি 8 দিয়ে ভাগ করে আসলে, এবং এটা ভ্যালু হচ্ছে -1 থেকে +1 এর ভিতরে হয়। -1 মানে হচ্ছে কি নেগেটিভলি কোরিলেটেড, +1 মানে কি পজিটিভলি কোরিলেটেড, আর 0 মানে কি 0 মানে আসলে কোনো কোরিলেশন নাই, বুঝা যাচ্ছে? তার মানে এই কেসটা হবে হচ্ছে আসলে +1 টাইপের কিছু একটা, +1 কাছাকাছি কিছু একটা, এই কেসটা হচ্ছে -1 টাইপের কিছু একটা, আর এটা হবে 0 কাছাকাছি কিছু একটা, ঠিক আছে। আর এই হচ্ছে আপনার সূত্র। এই সূত্রটা আসলে একটু জ্ঞান যেমন মনে হলো, এটা আসলে মান বসানোর কোনো বিষয়ই না। এখানে আসলে এক্স ওয়াই মানগুলো বসা যাবেন, এন হচ্ছে স্যাম্পলের সংখ্যা, এনটা কেউ একটু দেখাই দিব। মনে করেন যে এটা যদি আপনি চিন্তা করেন, এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 1 2 3 4 5 6, n ইকুয়াল টু 6, বুঝতে পারছেন? এখানে আর মনে করেন যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এগুলো এখানে ফাংশন বের করা এগুলো সব আপনি পারবেন বের করতে, আসলে কোনো সমস্যা হবে না বের করতে আসলে। জি স্যার। আর আরেকটা জিনিস একটু চিন্তা করেন, এটা কিন্তু পেয়ার্ড, এখানে কিন্তু পেয়ার্ড হিসাবে খেয়াল রাখতে হবে। এখানে পেয়ার্ড কেন দেখেন, আমরা যখন প্লট করি, আমরা কি এটার সাথে সবাইকে প্লট করি? না স্যার। তাতে করি না, আমরা 1.4 থেকে আগে প্লট করি, 60 প্লট করি। তাহলে মনে করেন এটার জন্য প্লট হচ্ছে 60, আর 1.2 এর জন্য মনে করেন হচ্ছে 15, ঠিক আছে, আমরা এখানে প্লট করি। তাহলে এটা কি পেয়ার্ড নাকি আনপেয়ার্ড? স্যার পেয়ার্ড। এটা কিন্তু পেয়ার্ড, এটা কিন্তু খেয়াল রাখবেন, বুঝছেন? আমরা যখন প্লট করি আমরা কিন্তু এইভাবে প্লট করি, আমরা জোড়া জোড়া প্লট করে রাখি, ঠিক আছে, এমন না যে 1.4 এর সাথে সবাইকে প্লট করলো, এমন কিন্তু বিষয়টা না আসলে, ঠিক আছে। এই জন্য এটার নাম হচ্ছে পেয়ার টি টেস্ট, বুঝতে পারছেন? আগেরটা হচ্ছে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, কারণ হচ্ছে এর আগেরটা এরকম কোনো পেয়ার বলে কিছু ছিল না আসলে, জাস্ট 100 মেলস এন্ড 100 ফিমেলস, নাথিং এলস। কিন্তু এখানে কিন্তু বিষয়টা পেয়ার, যেটা আমরা আসলে এখন রিগ্রেশন করবো আসলে, যেটা পেয়ার ভাবেই আমরা আসলে ম্যাপিং করে থাকতেছি। তো এখন এই যে আমি যে করলাম, মানে কোয়েশ্চেন আর বের করলাম, আমি চাইলে ডিগ্রি অফ ফ্রিডম বের করতে পারি। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আসলে n-2, n হচ্ছে উপরে কত ছিল, উপরে 6 ছিল, তাহলে 6 - 2 হবে। তাহলে এটা আসলে ব্র্যাকেটে জাস্ট লেখা আছে যে মানেটা আসলে কি, এর মানে হচ্ছে টোটাল নাম্বার অফ xy পেয়ারস, ঠিক আছে। উপরে 6টা পেয়ার ছিল, এজন্য এখানে 6 বসবে আর কি উপরের ক্ষেত্রে। তো এই টিটা এখন আপনাকে আসলে টি ভ্যালু বের করা লাগবে। টি ভ্যালু বের করার জন্য আসলে দুইটা লাগবে, এখানে আরো লাগবে, ডিএফ লাগবে। তো এখানে আসলে n-2 সময় আসলে ডিএফ, এটা তো উপরে দেখিয়ে আসে। আপনি সরাসরি এখানে ডিএফ বাই 1 - সাবস্কয়ার বসাই দিলেই আপনার টি এর যে ভ্যালুটা সেটা একবার চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি টি ভ্যালু বের করা। এখন আমাকে জিজ্ঞেস করেন না স্যার এই সূত্র কোথা থেকে আসছে, কারণ এটা আমি বলতে পারবো না। এটা আসলে স্ট্যাটিস্টিক্স এর যারা আর কি মনে করে যে এক্সপার্ট, তাদের দ্বারাই আসলে এটা ড্রাফট করছে,
কিন্তু এটা আসলে আমি খতিয়ে দেখিনি আসলে যে কিভাবে আসলে আসছে সূত্রটা। কিন্তু অবশ্যই এটারও অবশ্যই এটার পিছনে অবশ্যই আপনার যে উপরে যেরকম সূত্র ছিল একটা সিম্বল সূত্র, এটার মধ্যে অবশ্যই ইনক্লুশন আছে এটার পিছনে। মানে আমি জানি না সেটা আর কি। সেটা আপনারা বের করতে পারবেন একটু মানে পর্যালোচনা করে। এখন তাহলে আপনার সিস্টেম সেম, আপনি আপনার টি ভ্যালু এবং ডিএফ এই দুটা দেখবেন, এবং হচ্ছে আপনার কিভাবে ফসল কত সেটা দেখবেন, আপনারটা কি ওয়ান টেল না টু টেল সেটা দেখবেন, এবং সে অনুযায়ী কি দেখবেন, আপনার টি ভ্যালু চার্টটা দেখবেন। সেই আগের মতনই আর কি, মানে এখানে যে যা করছেন আপনি সেটাই করবেন। ওটা দেখবেন যে আসলে কি টি ভ্যালুটা কি আমার টি ক্রিটিক্যাল যেটা যেটা আমার টি ক্রিটিক্যাল টি ভ্যালু যেটা সেটা হচ্ছে বড় কিনা বা সমান কিনা। যদি বড় সমান হয় তাহলে কি হবে, তাহলে ইটস নট রিজেক্ট। আর ছোট হলে হচ্ছে ইটস নট রিজেক্ট করা যাবে না, তাদের হচ্ছে সিগনিফিকেন্ট রিলেশনশিপ নাই। বুঝতে পারছেন? জি স্যার। আসলে এটাই পেয়ার টি টেস্ট আসলে। মানে এখানে পেয়ার কথাটা কেন আমি বললাম সেটা তো দেখা করছি একটু আগে, এখানে বলা আছে। আর আরেকটা হচ্ছে যে এটা বের করে লাভটা কি আসলে, মানে দুইটা মোবাইল অ্যাট্রিবিউট কি সিগনিফিকেন্টলি কোরিলেটেড কিনা এটা বের করে আসলে লাভ কি। তো আসলে একটা লাভ হতে পারে যে আপনার মনে বাসনা পূরণ করার জন্য, যে আপনি আসলে মানে দেখতে চান আর কি যে আসলে কি এই দুটোর মধ্যে কোরিলেশন আছে কিনা, এটা একটা হতে পারে। তো আরেকটা কি যেটা মেশিন লার্নিং করা হয় আসলে সেটা হচ্ছে যদি মনে করেন যে এক্স অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের মধ্যে মনে করেন যে হাই কোরিলেশন বা খুব সিগনিফিকেন্ট কোরিলেশন যদি থাকে, তো সেক্ষেত্রে আসলে হয় এক্স না হয় ওয়াই, এই দুটো একটা এখানে ইউজ করা হয়, একটা ইউজ করা হয় না। এর কারণ কি, কেন একটা ইউজ করবো, কারণ হচ্ছে এক্স আর ওয়াই আসলে একই জিনিসটি বস করতেছে, তাই না? মানে এক্স আর ওয়াই এর মধ্যে এক্স আর ওয়াই তো আসলে একই জিনিসই অ্যাকচুয়ালি। তাহলে মানে আমি যদি এক্স কে লার্ন করতে পারি তাহলে ওয়াই তো অটোমেটিক্যালি লার্ন হয়ে যাবে, তাই না? কারণ এটা তো আসলে কোরিলেটেড পুরোপুরি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তো এটা আর কি এখানে বলা আছে। আর এখন কথা হচ্ছে যে আহ, এখানেও হচ্ছে সেম, মানে যেহেতু টি টেস্ট সেহেতু আপনাকে অবশ্যই ওই নর্মাল ডিস্ট্রিবিউশনটা এসে রিটার্ন করতে হবে, ঠিক আছে? আর আরেকটা মজার জিনিস একটু বলি, সেটা হচ্ছে আমি বলছি এখানে যে পেয়ার টি টেস্ট হচ্ছে নিউমারিক অ্যাট্রিবিউটের উপর করা হয়, কিন্তু চাইলে আপনি এই যে গ্রুপ অ্যাট্রিবিউট যেটা আমি বললাম, মানে একটু আগে বলছিলাম না এই যে আর উইমেন সিগনিফিকেন্ট করার জন্য উইমেন, যেটা কিনা আসলে ক্যাটাগরিক্যাল ভার্সেস নিউমারিক এই টাইপের অ্যাট্রিবিউটের সাথে করা হয়, যেটা আপনি সেখানেও আসলে পেয়ার টি টেস্ট অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু সেটার একটা মানে কি কন্ডিশন আছে, সেটা হচ্ছে অবশ্যই ডেটাগুলো পেয়ার হইতে হবে। বুঝতে পারছেন? ডেটাগুলোকে অবশ্যই কি হতে হবে, পেয়ার হইতে হবে। পেয়ার হওয়া মানেটা আসলে কি আমি এখন আপনাদের দেখাবো, যেটা সেটা হচ্ছে যে দুটা গ্রুপ কিভাবে পেয়ার হয় আসলে, সেটা আমি একটু দেখাবো আর কি। আমি জাস্ট এটা একটু মুছে দিই, আসলে দেখাচ্ছি। তো মনে করেন যে এখানে জিনিসটা হচ্ছে একটা এরকম, ডাটা সেটটা হচ্ছে একটা এরকম যে মেন বিফোর আর হচ্ছে মেন আফটার। বুঝতে পারছেন? তো থাকে না বিফোর আফটার চ্যালেঞ্জ থাকে না কিছু এরকম টাইপের আর কি। তো এগুলো মনে করেন ওয়েট, ঠিক আছে? মানে মানুষের ওয়েট গুলো এখানে আছে, এখানে সব মানুষের মানে ওয়েট আছে এখানে। তো মনে করেন এক নাম্বার যে লোক ছিল আর কি, তার ওয়েট ছিল হচ্ছে আগে ছিল হচ্ছে মনে করেন যে 80 কেজি, এখন মনে করেন হয়েছে হচ্ছে 78 কেজি, ঠিক আছে? আর আর লোক নাম্বার 2 এ মনে করেন ওয়েট আগে ছিল হচ্ছে মনে করেন 77, এখন হচ্ছে মনে করেন যে 77.5। 3 নাম্বার লোকের 100 কেজি ছিল, এখন হচ্ছে মনে করেন 90 কেজি। এরকম কিছু জিনিস দেওয়া আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে যে একটা ড্রাগ আছে, এই ড্রাগটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ওয়েট কমে আর কি। মানে এটা ক্লেম করছে ড্রাগ কোম্পানি। বুঝতে পারছেন? মানে ড্রাগ কোম্পানি কি ক্লেম করতেছে, তাদের ড্রাগ ইউজ করলে কি কি হয়, ওয়েট কমে। বুঝতে পারছেন? তো এখন তাদের ক্লেমটা আসলে ট্রু কিনা এটা দেখার জন্য আপনি ওই 1000 লোকের আপনি নিয়ে আসেন, 1000 লোকের উপরে ড্রাগটা টেস্ট করে দেখলেন আসলে কি হয়, ঠিক আছে? তো এখন যেটা যেটা কাহিনী হইলো, এই 1000 লোকের মধ্যে টেস্ট করলেন, খুব ভালো কথা। তো এখানে বিষয়টা কি দাঁড়াবে যে এটা কি বিষয়টা এমন যে 80 কেজির লোকটার সাথে কি সবার সম্পর্ক আছে, নাকি খালি 78 সম্পর্ক আছে একসাথে? মানে 78 78 তো আছে, তাই না? কারণ এই লোকটা আগে ছিল 80 কেজি, ড্রাগ এক্সপায়ার করা হয়েছে 78 কেজি। এই লোকটা আগে ছিল 72 কেজি, ড্রাগ এক্সপায়ার করা হয়েছে কত, 37.5 কেজি। এই লোকটা আগে ছিল 100 কেজি, ড্রাগ এক্সপায়ার কত হয়েছে
অন্য কিছু হয়েছে, তার মানে পেয়ার নাকি আনপেয়ার? স্যার পেয়ার্ড। এটা অবশ্যই পেয়ার, কিন্তু দেখেন এটা কিন্তু পেয়ার, অবশ্যই পেয়ার এটা, এবং এটা কিন্তু কি ক্যাটাগরিক্যাল ভার্সেস কত ভার্সেস নিউমারিক, বুঝতে পারছেন? তো এখানে এইসব কেসে আমি আসলে চাইলে পেয়ার টিটেস্ট ইউজ করতে পারি, এবং পেয়ার টিটেস্ট আসলে আমরা ইউজ করবো সেক্ষেত্রে যদি আমাদের ডাটা সেটটা মোটামুটি আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে বুঝতে পারছেন? জি স্যার। তো তার মানে আসলে খালি নিউমারিক ভার্সেস নিউমারিকই না, বরং হচ্ছে মানে ক্যাটাগরিক্যাল ভার্সেস নিউমারিকও আসলে পেয়ার টিটেস্ট মানে ইউজ করতে পারেন আর কি আপনি চাইলে। তো আমার মনে হয় আমরা এটুকুই রাখি মনে হয়, আর বেশি দূর না হয়, কারণ খামখাই যেগুলো আরো আপনাদের মানে মাথা এগুলো করবে, এগুলো পড়লে এখন এটুকুই থাক। মানে মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি আর কি সিস্টেম কিভাবে করে। তো যদি এগুলো লাগে পরবর্তীতে আপনারা মনে হয় নিজেরা করে বুঝতে পারবেন আর কি, ঠিক আছে? তবে নিজেগুলো পড়ালে আর কি মোটামুটি যা কিছু আছে টেস্ট সিগনিফিকেন্স সবকিছু কভার হয়ে যাবে আর কি। তো সমস্যা নেই, এটা আপনাদের লাগলে আপনারা তখন নিজেরা দেখে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, তো সেই সাথে আসলে আমাদের ডিপ লার্নিং এর বেসিক যত বিষয়বস্তু আছে আর কি, বা মেশিন লার্নিং এর বেসিক গুলো আমরা আসলে করে ফেলছি। তা আমরা আসলে নেক্সট ক্লাস থেকে আমাদের যে 2D CNN, মানে আমি আসলে 1D CNN টা পড়াবো না, কারণ আসলে টাইম হবে না এত বেশি। মানে 2D CNN টা আমি একটু বিস্তারিত পড়াবো। তো 2D CNN ভালো মতো বুঝতে পারলে আপনারা আসলে 1D CNN টাও মানে খুব ভালো মতো বুঝতে পারবেন বলে আমি আশা করি। আর যদি পসিবল হয় আর কি, এখন এটা একটু টাফ হয়ে যাবে আসলে, মানে এটা কঠিন অ্যালগরিদম আসলে, মানে অবজেক্ট লোকালাইজেশন উপর একটা অ্যালগরিদম দেখি মানে পড়ানো যায় কিনা আসলে আপনাদেরকে, ঠিক আছে? মানে যদি সম্ভব হয় আর কি তাহলে পড়াবো, মানে যদি সময় পাই আর কি, জি স্যার। আর না পেলে পড়াবো না আর কি, তাহলে পড়াবো। তো দেখি এটা আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো আসলে। এটা ছিলেন বুঝলে আর কি, আপনি 1D ছিলেন 3D ছিলেন নিজে করে বুঝতে পারবেন তাহলে ভালো মতো। আচ্ছা, আপনাদের কি মতামত, কি মেশিন লার্নিং করতে ভালো লাগতেছে নাকি মানে ফালতু ফালতু করে হচ্ছে, এটা কি সেই কি আসলে বলেন একটু? না স্যার ভালো লাগতেছে। আর মানে নতুন কিছু শেখা যাচ্ছে নাকি এগুলো পুরো জিনিসই আসলে পাচ্ছে? না স্যার পুরাতন না। যাক, তাও ভালো। আচ্ছা ঠিক আছে, আপনারা রেসপন্ড করেন। সফদর আব্দি খান, Yes, sir. মুনাব্বার হোসেন, Yes, sir. এমডি ইয়াকিনি, Yes, sir. নীরব মাহমুদ, জাবের খান, আবু আম্মার, ইশতাক ইবনে হাসান, Present, sir. ফারজানা ইয়াসমিন, Present, sir. ফাহাদ হাসান, Yes, sir. শাহাদাত হোসেন, Present, sir. হিয়ান পাঠান, আবিদুর রহমান, রণবীর দেবনাথ, তারিক আহমেদ, আব্দুর রহমান, Yes, sir. মাহবুব রহমান, Present, sir. সাবিনা আয়ন, Yes, sir. শাহরুখ আমিন, Yes, sir. তানজিদুল আহাদ, Yes, sir. আরফাত রহমান, শোয়েব আদনান, Yes, sir. বিমাহির হোসেন, Sir, Bimer Hossain present. Present. ফারহানা খান, ইয়েস স্যার। আবু সিয়াম, প্রেজেন্ট স্যার। আচ্ছা সাকিব মোহাম্মদ আসছেন, আব্দুল্লাহ নাইম, Yes, sir. সাকিবকে বাদ দিয়েছেন? স্যার আব্বু আম্মার আমাদের গ্রুপ মেম্বার, ও অনেকক্ষণ ধরে জয়েন করতে পারতেছে না, ওদের ওখানে কারেন্ট চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আর কোনো কেউ আছেন যে আসতে পারেননি? ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন।
আর আপনাদের এখানে ইনশাল্লাহ বৃহস্পতিবারের ভিতরেই আপনাদের গ্রুপের ইনফরমেশন, তারপর হচ্ছে আপনাদের প্রজেক্ট, এগুলো সব আপলোড করে দিব বা আপডেট করে দিব আমি। তো এমনও হতে পারে যে হয়তো কেউ প্রজেক্ট দিচ্ছেন কিন্তু আমি হয়তো মিস করছি, এমন হতে পারে কিন্তু। তো এটা আমাকে সুন্দর আপনারা জানাবেন একটু দেখে। হ্যাঁ, আমি আপলোড করে দেবো এক্সেল ফাইলটা আপনাদের গুগল ড্রাইভে। আপনারা একটু জাস্ট দেখে একটু জানাবেন যে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, সরি ভাই। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে কিন্তু